শুরু হয়ে গেছে। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য সায়েন্স লেনা কর্তৃক আয়োজিত সায়েন্স 101 ওয়েবিনার সিরিজের আজকের এই পঞ্চম পর্বে। তো স্যার সায়েন্স লেনার সায়েন্স 101 ওয়েবিনার সিরিজ হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক অনলাইন লাইভ সিরিজ, যেটি শুরু হয় 14 জুন। আহ, পর্যায়ক্রমিকভাবে অলরেডি 4টি পর্ব স্যার সায়েন্স লেনার পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। তার মধ্যে প্রথম পর্ব ছিল গেম অফ ব্রেন সিজন 1 এবং সিজন 2 এর পার্টিসিপেন্টদের নিয়ে কবাড্ডা। তারপরে ছিল সেকেন্ড পর্বে ছিল হচ্ছে বিগিনার্স অ্যাপ্রোচ টু লার্ন স্কাই। সে বিষয়ে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত ছিলেন তাহমিদ ওয়াসিফ রাকিব। তৃতীয় পর্ব ছিল ক্লাইমেট চেঞ্জ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে ছিলেন কামরুল হায়দার স্যার। উনি হচ্ছে অধ্যাপক ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। চতুর্থ এপিসোডটি ছিল হচ্ছে সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং এবং পাবলিশিং সম্পর্কে। সেখানে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত ছিলেন হেফজুল শেখ হেফজুল বাড়ি। উনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লিডিং ইউনিভার্সিটি সিলেট। আজকে পঞ্চম পর্বে আহ, পঞ্চম পর্বে মহাকর্ষ তরঙ্গ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত আব্দুল গাফফার রনি। আহ, তবে এই পর্বে হোস্ট হিসেবে এই পর্বের হোস্ট হিসেবে আছি আমি আমেনা, পুরো পরিবেশ কৌশল বিভাগের শিক্ষার্থী সাবিপ্রবি। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আব্দুল গাফফার রনি সম্পর্কে কিছু কথা বলে নিই। ওনাকে আমরা অনেকে বিভিন্নভাবে চিনি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল গাফফার রনি। অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞান ম্যাগাজিন, যেটা আমরা জানি হচ্ছে বিজ্ঞান চিন্তা নামে, সেটি সহ সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। এছাড়াও উনি মহাকর্ষীয় তরঙ্গ, কোয়ান্টাম ফিজিক্স, থিওরি অফ রিলেটিভিটি, ব্ল্যাক হোল, আধুনিক পদার্থবিদ্যার গল্প, গুপ্ত মহাবিশ্বের খোঁজে, শরদিন্দর শরদিন্দর ক্যাট সহ এখন পর্যন্ত 2 ডজনের অধিক বই লিখেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আব্দুল গাফফার রনি ওনার কাছে। কারো কোনো যদি প্রশ্ন থাকে, আজকে যে বিষয়ে কথা বলবেন তার সেই বিষয়টি হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের হচ্ছে লাইভে কমেন্ট করতে পারেন। তার কথা বলছি না, তার আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে মহাকর্ষ তরঙ্গ। উম, প্রত্যেকটা গত 4-5 শতাব্দী ধরে দেখছি যে বিজ্ঞানে এক একজন মানুষ এসে বিজ্ঞানের একটা নতুন কিছু দিয়ে গেছে। আহ, বিজ্ঞান, বিশেষ করে পদার্থ বিজ্ঞানে একটা যুগান্তকারী কিছু হয়েছে প্রতিটা শতাব্দীতেই। আপনি ষষ্ঠ শতাব্দীতে গ্যালিলিও একটা, মানে বুঝতে পারছেন যে অন্ধকার যুগ থেকে মানে আজকের যে মহাকর্ষ বলেন বলবিদ্যা বলেন, সেটা প্রথম ভিত্তা গ্যালিলিও এবং কেপলার দুইজন মিলে করে দিয়ে গেছিলেন। তারপরের শতাব্দীতে তো ফ্যারাডে ছিলেন, আরো অনেকেই বোধহয় ছিলেন, আমি ঠিক সবার নাম মনে করতে পারবো না। পরে পরের শতকে হচ্ছে ম্যাক্সওয়েল একটা বড় ভূমিকা পালন করে। ম্যাক্সওয়েলের আহ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আসলে ওটা মানে আধুনিক পদার্থবিজ্ঞানে চলে আসা। আমি নিউটনের কথা বলতে ভুলে গেছি। সপ্তদশ শতাব্দীতে নিউটন, তারপরের শতাব্দীতে ফ্যারাডে। নিউটন তো আসলে পদার্থবিজ্ঞানটা তৈরি করলেন হাতে ধরে, গণিত দিয়ে, গণিতের ভাষায় প্রকাশ করলেন। বা গ্যালিলিও করেছিলেন, কিন্তু গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষামূলক বিজ্ঞানের ভিতরেই সীমাবদ্ধ ছিলেন। তিনি ম্যাথমেটিক্যালি সেগুলো প্রকাশ করার আসলে হয়তো তার ছিল না, বা সেইভাবে তিনি সেই চেষ্টা করেননি। এই কাজটা প্রথম নিউটন করলেন। পরবর্তীতে অনেক বিজ্ঞানী এসছে, ফ্যারাডের কথা বললাম, তবে বড় সড় পরিবর্তনটা আসছে আপনার ম্যাক্সওয়েলের হচ্ছে। ম্যাক্সওয়েলের তড়িৎ গতিবিদ্যার জন্মই হলো তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে সমীকরণ, 4টা সমীকরণ দিলেন, সেই সমীকরণ থেকেই বেরিয়ে আসলো অনেক কিছু। বিশেষ করে আলোর বেগ যে ধ্রুবক, সেটার একটা ভবিষ্যৎবাণী ওই সমীকরণগুলোতেই ছিল। এর আগে তো ইথার তত্ত্ব ছিল, ইথারের উপরে ভর করে আলো চলতো। মানে তরঙ্গ, মহাকর্ষ তরঙ্গের কথা বলতে গেলে আসলে তরঙ্গটা কি এটা আগে বলা উচিত। ধরেন
আমরা আমাদের সচরাচর চোখের সামনে যে তরঙ্গটা দেখি সেটা হচ্ছে পানি, খুব সহজেই দেখতে পাই পানি তরঙ্গটা। পানিতে একটা ঢিল ফেললে সেই ঢিলের মানে ঢিলটা যে পানিতে আঘাত করছে তার পাশের অনুগুলো তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। তারপরে আমাদের আরেকটা তরঙ্গ আছে, সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ডটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটাও যে একটা তরঙ্গ এটা বুঝতে আসলে খুব বেশি কষ্ট হয় না। তারপরে আলো কণা না তরঙ্গ, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল নিউটনের সময়। নিউটন বললেন কণা, তারপরে হাইগেন্স বললেন তরঙ্গ, কিন্তু নিউটনের প্রভাবটা বেশি ছিল, সুতরাং হাইগেন্সের তত্ত্ব অনেকটাই ধামাচাপা পড়ে গেল। পরবর্তীতে ডাবল স্লিটের এক্সপেরিমেন্টটা করলেন ইয়াং। ইয়াং স্যার সাউন্ড একটু 200 কম আসছে। স্যার সাউন্ড একটু কম আসছে, আপনি একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলতে। থ্যাংক ইউ। আচ্ছা, তো কণা তরঙ্গের এই দ্বিধাদ্বন্দ্ব, আলো কণা না তরঙ্গ, এটা দ্বিধাদ্বন্দ্ব ছিল নিউটনের প্রায় 200 বছর পর ইয়াং, থমাস ইয়াং একটা পরীক্ষা করলেন, করে উনি আবার প্রমাণ করলেন যে আলো তরঙ্গ। তখন থেকে মোটামুটি আলোর কণা তত্ত্বটা বাদ হয়ে গেল, তরঙ্গ তত্ত্বটা প্রতিষ্ঠিত হলো বৈজ্ঞানিকভাবে, যেটা নিউটনের কাছে ছিল না। কারণ নিউটন কণা কি জিনিস এটা নিউটন শুধু বুঝতেন, কিন্তু অণু-পরমাণু ধারণা বা মূল কণিকাদের যে একটি স্পষ্ট ছবি সেটা নিউটনের কাছে ছিল না। সুতরাং আলো কণা এটা প্রতিষ্ঠিত হলো ইয়ং এর হাত দিয়ে। পরে এটা ম্যাক্সওয়েল যখন আরো একটু কাটাছেঁড়া করলেন, মানে ম্যাক্সওয়েল যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণাটা দিলেন, দেখলেন যে আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো ইয়াং যখন আলোকে তরঙ্গ, হাইগেন্স বললেন, ইয়ং বললেন, তখন একটা কথা আসছিল যে আলো তাহলে কিসে ভর দিয়ে চলে। ধরুন পানিতে যখন ঢেউ ওঠে, সেটা পানির অণুগুলোকে মাধ্যম হিসেবে তরঙ্গটা যায়, শক্তিটা যায়, তো অণুগুলো জায়গায় থেকে কাঁপে, পাশের অণুগুলোকে কাঁপিয়ে দেয়, এভাবে তরঙ্গ প্রবাহিত হয়। তো বাতাসের ক্ষেত্রেও একই ব্যাপার, বাতাসের অণুগুলোকে সাউন্ড ওয়েভ ভাইব্রেট করে, তারপর সেটা ওই একটা পাশের অণুকে ধাক্কা দেয় এভাবে। তো আলোর ক্ষেত্রে এটা কি, তখন গ্রিক সভ্যতায় একটা ছিল, কাল্পনিক একটা, মানে যেটাকে এখন অনেকটাই ফিল্ড মানে মনে করা হচ্ছে, যদিও সেটা ফিল্ড না। তো তখন ওই ইথার নামে একটা মানে ফিল্ড টাইপেরই আর কি মাধ্যম আছে, যেটা ফিল্ড ঠিক না, মাধ্যম, এরকম একটা মাধ্যমের ছিল গ্রিকদের যুগে। সেই মাধ্যমটাকে এনারা ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা, যে আলো আসলে ইথারে ভর দিয়ে চলে। ইথারে ভর দিয়ে চলে। এখন ইথারের প্রবাহটা, ইথার যদি একটা মাধ্যম হয়, ইথার তাহলে সে আর পৃথিবী যেহেতু ইথার মাধ্যমে দিয়েই প্রবাহিত হচ্ছে, সুতরাং পৃথিবী ইথারের দ্বারা ধাক্কা খাবে, তার বেগ মানে বাড়া কমা হবে, কোথাও বেশি পৃথিবীর গতি, কোথাও বেশি। তো আলো যদি এর ভিতর দিয়ে চলে, তাহলে ইথার, দেখা যাচ্ছে ইথার এর মুখ যেদিকে, এখন সেই দিকে তার একটা গতিবেগ থাকবে, আর ইথারের মানে প্রবাহ মুখের মানে লম্ব বরাবর, মানে ঠিক দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, তাহলে এর বেগ, আলোর বেগ আলাদা হবে। কারণ তারা ধরে নিচ্ছিলেন যেহেতু পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবী ইথারের ভিতর দিয়ে যাচ্ছে, ইথার পেছন দিকে প্রবাহিত হচ্ছে, যেভাবে আমরা পানিতে জাহাজ বা স্টিমার চলার সময় পানি এগিয়ে যায়, পেছনে একটা স্রোত যায়। তো ইথারের এরকম একটা স্রোত তাহলে পৃথিবীর পিছন দিকে যাওয়ার কথা। তাই যদি হয়, তাহলে যেহেতু একটা স্রোত যাচ্ছে, তাহলে স্রোতটা আপনি আড়াআড়ি পার হতে গেলে বেশি সময় লাগবে। আর যদি মানে মানে 1 সেকেন্ডে আপনি মনে করেন যে স্রোতটা পার হচ্ছেন, একটা নদী হচ্ছেন, আমি এটাকে সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যাই, 1 ঘন্টায় আপনি 1 কিলোমিটার যাবেন, যদি আপনি স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যান। আর যদি স্রোতের মানে
ঠিক লম্ব বরাবর যান, সেক্ষেত্রে সময় মোটামুটি একই লাগবে, কিন্তু অনুকূলে যখন যাচ্ছেন আবার প্রতিকূলে যখন যাচ্ছেন তখন এই যে কম বেশি হচ্ছে বেগ, সেক্ষেত্রে আপনার ইথারের প্রবাহ যদি থেকে থাকে তাহলে আলো এর ভেতর দিয়ে চলতে গেলে এরকম বাধা পাবে, কখনো গতি কম হবে কখনো বেশি হবে। কিন্তু দেখা গেল ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে একটা আসে, উনি যখন ইলেকট্রোম্যাগনেটিক সমীকরণগুলো দিচ্ছেন তখন এই যে আলোর বেগের একটা মান ধ্রুবক পাচ্ছিলেন, যে এটা আসলে পরিবর্তন হওয়ার না। তখন উনি নিশ্চিত হলেন যে, যদিও হাতে প্রমাণ ছিল না যে আলোর বেগ বোধহয় ধ্রুবক, তখন উনি একটা পথ বাতলে দিলেন যে ইথারের প্রবাহের দিকে একবার আলোর বেগ মাপতে হবে আর একবার প্রবাহের প্রস্থ বরাবর আর কি, মানে লম্ব বরাবর একবার মাপতে হবে। যদি মাপা যায় তাহলে দুই রকম, যদি ফল আসে তাহলে ইথার আছে, আর যদি ফল একই আসে তাহলে আলো কনস্ট্যান্ট, আলোর বেগ কনস্ট্যান্ট। তো তখন ওই যে ভদ্রলোকের নাম কি, ইন্টারফেরোমিটারের যে পরীক্ষাটা হলো মাইকেলসন মন্ডি, আর অ্যাকচুয়ালি মাইকেলসন পরীক্ষাটা করছিলেন, সেটা আবার যখন তাদেরকে ইয়েতে পাঠানো হলো বিশ্ববিদ্যালয়ে, যে এটা তাদের পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে কিনা দেখার জন্য, তো মাইকেলসন প্রথম যে রেজাল্টটা পেলেন তাতে দেখা গেল যে আলোর বেগ ধ্রুবক, আলোর বেগ আসলে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে তারা বিশ্ববিদ্যালয় থেকে মর্লিকে পাঠানো হলো যে পরীক্ষাটা দেখে ওর সামনে, মর্লির সামনে আরেকবার যেন করা হয়। তো মর্লি আর মাইকেলসন মিলে আরেকবার করলেন, একই রেজাল্ট। তখন থেকে নিশ্চিত হওয়া গেল যে আলোর বেগ আসলে ধ্রুবক, এটা পর্যবেক্ষক সাপেক্ষে আসলে এর পরিবর্তন নেই। তখন এই বিষয়টা আসলে বড় হয়ে দেখা দিচ্ছিল যে পর্যবেক্ষণ সাপেক্ষে কি আসবে। এখন নিউটনের সময় নিউটন গতিবিদ্যার যে সূত্র দিয়েছিলেন যে যদি একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করে, মানে মুখোমুখি ক্রস করে, তাহলে দুই গাড়ির যদি একটা গাড়ির গতিবেগ যদি 100 হয়, আরেকটা গাড়ির গতিবেগ যদি 200 কিলোমিটার হয়, তাহলে 100 কিলোমিটার গাড়ির লোকজন মনে করবে ওই গাড়ির গতিবেগ আসলে 100, মানে 100 মাইনাস হয়ে যাচ্ছে। তেমনি যদি আরেকটা, সরি, এটা মুখোমুখি হলে 100 বেশি হবে, আর যখন দুইটাই একদিকে যাবে তখন মনে হবে যে না কম। তো তখন এই, মানে এটা আসলে রিলেটিভিটি যেটা বলি, আইনস্টাইনের রিলেটিভিটি, এর আগেও রিলেটিভিটি ছিল না তা না। আগে রিলেটিভিটিটা ছিল যে এইভাবেই, যে সবকিছু আপনার পর্যবেক্ষক সাপেক্ষে একই, মানে পরিবর্তন হবে। কিন্তু আইনস্টাইন ওই ম্যাক্সওয়েলের তত্ত্বের উপর এসে দাঁড়িয়ে বললেন যে সবকিছু হবে না, এটা হবে হচ্ছে আলোর ক্ষেত্রে এটা হবে না। এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির মূল যে সূত্র, যে আলো আসলে যেদিক থেকেই আমরা হিসেব করি, যে যন্ত্র দিয়েই হিসাব করি, বা কোনো গাড়ি থেকে দেখা যাচ্ছে 1 লক্ষ কিলোমিটার গতির একটা গাড়ি থেকে আলো ছোড়া হচ্ছে, সে গাড়িটাও এগিয়ে আসছে, আলোও এগিয়ে আসছে, তখন মনে হওয়া উচিত যে না, তাহলে আলোর বেগ বোধহয় ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার। আবার যদি উল্টো দিকে দেওয়া হয় তাহলে তখন মনে হওয়া উচিত 2 লক্ষ কিলোমিটার, আগে এরকম মনে হতো। কিন্তু আইনস্টাইন বললেন না, আলো যেখান থেকেই মাপা হোক সেটা ধ্রুবক। আর এই ধ্রুবক মাপতে গিয়ে তখন প্রশ্ন উঠলো, তাহলে এই যে বাড়তি সময়টা, এই যে বাড়তি লেন্থের ব্যাপারগুলো আছে, যে যেহেতু ও তো এগিয়ে আসছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা কোথায় যাচ্ছে, তারপরে টাইমের ব্যাপারটা থাকছে, টাইমটা কোথায় যাচ্ছে। তখন উনি বললেন তোমরা ওইগুলো সংশোধন করো, যে পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হলে যেটাকে আমরা ধ্রুবক মনে করতাম, যেগুলো পরিবর্তন হওয়ার নাই, যেটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, তারপরে সময়, তারপরে ভর, এই তিনটা জিনিস আগে পরিবর্তন হতে পারে এটা চিন্তা করতাম পর্যবেক্ষক সাপেক্ষে। আইনস্টাইন বললেন ওইগুলো পরিবর্তন হয়, বরং আলোর বেগটা আসলে পরিবর্তন। এবং উনি ব্যবহার করলেন
সম্ভবত লরেন্সের সূত্র, লরেন্সের ট্রান্সফরমেশন, কিছু গাণিতিক সূত্র ছিল। লরেন্স করেছিলেন কি, ইথারকে বাঁচানোর জন্য দৈর্ঘ্য সংকোচনের একটা সূত্র দিয়েছিলেন, যে না ইথার বাঁচবে, সেক্ষেত্রে আলোর বেগও ধ্রুবক থাকবে, দৈর্ঘ্য সংকোচন হবে, বা এই ধরনের একটা সূত্রগুলো না দৈর্ঘ্য আলো এই স্থান কালের একটা সংকোচনের ব্যাপার ওখানে চলে এসেছিল। পরে আইনস্টাইন ওই সূত্র ব্যবহার করলেন ঠিক উল্টো ভাবে, যেটা লরেন্স করছিলেন। লরেন্সের উল্টো ভাবে একই সূত্র ব্যবহার করলেন, কিন্তু ফল হলো উল্টো। তো লরেন্সের সূত্রের উপরে ভর করে উনি আপেক্ষিকতার তত্ত্ব দিলেন, স্পেশাল রিলেটিভিটি। যেটা স্পেশাল রিলেটিভিটি তো সাধারণ এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইয়েগুলোকে মানে বলবিদ্যার সাথে তড়িৎ চৌম্বকীয় বিদ্যার একটা মানে যোগসূত্র তৈরি করলো। তারপরে উনি চিন্তা করলেন যে এবার মহাকর্ষের দিকে কাজ করা যায় কিনা, কারণ ওনার মহাকর্ষ, স্থান, কাল এগুলো নিয়ে অনেক ছোটবেলা থেকে ভাবতেন। বিশেষ করে 16 বছর বয়স থেকে উনি মানে ত্রিমাত্রিক জগৎ বলেন, মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ বলেন, নিউটন মহাকর্ষ নিয়ে উনি ঘন্টার পর ঘন্টা গ্রসম্যান ওনার বন্ধুর সাথে আলোচনা করছেন, ওনার শিক্ষক মিনকস্কির সাথে আলোচনা করছেন। মিনকস্কির সাথে আলোচনার এক পর্যায়ে উনি সম্ভবত এই ইয়ের কথাটা বলেন, ত্রিমাত্রিক জগতের কথা বলেন। পরে থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার হওয়ার অনেক পরে মিনকস্কি ওটা একটা সমীকরণবদ্ধ করে, আমরা যেটাকে মিনকস্কির ত্রিমাত্রিক সমীকরণ বলে জানি। তো অনেকেই আবার মনে করেন যে আসলে বিষয়টা ছিল মিনকস্কির আইনস্টাইন বোধহয় চারটা মেরে দিত। ব্যাপারটা আসলে তা নয়। মিনকস্কি ছিলেন আইনস্টাইনের স্কুলের শিক্ষক, তার সাথে আইনস্টাইনই প্রথম এই কথাটা বলছিলেন। আচ্ছা, একজন বলছে তখন কি উপায়ে মাপা হয়েছিল আলোর বেগ। আলোর বেগ মাপার জন্য অনেকগুলো পদ্ধতি ছিল, ফিজর পদ্ধতি, তারপরে যে আমি অনেকগুলো পদ্ধতি আছে, এখন ঠিক মনে নেই। ফিজর পদ্ধতিটাই বোধহয় সবচেয়ে ইয়ে ছিল, ও যে কিছু দাঁত দাঁতালো একটা যন্ত্র, সেটা দিয়ে আলো বিশ্লেষণের একটা ব্যাপার স্যাপার ছিল খুব। তখনকার যুগে সবচেয়ে আধুনিক ঘড়ি, যদিও ওটা ইয়ে ছিল, তারপরে গাণিতিক কিছু সমীকরণ ছিল, সব মিলিয়ে দুটো যখন মিলবে তখন আলোর বেগ একটা পাওয়া গেল। এখন তো অ্যাটমিক ঘড়ি আছে, এখন সহজেই মাপা যায়। ওই সময় মাইকেলসন মর্লি একটা ইন্টারফেরোমিটার করছিলেন, যেটা আলোর মানে আলোক তরঙ্গের যে গতি, মানে ইথারের ইয়ে করার জন্য যে আলোক তরঙ্গ ঠিক আছে কিনা। তো মাইকেলসন মর্লির যে ইন্টারফেরোমিটার, তাতে ব্যবহার করা হয়েছিল কাঁচ, কিছু কাঁচ, এরকম দিয়ে একটা জটিল যন্ত্র। যদিও বলছি জটিল, কিন্তু অনেকগুলো যন্ত্রের সমন্বয়ে যেহেতু একটা যন্ত্র তৈরি হচ্ছে, এই জন্য জটিল। তারপরে আইনস্টাইনের ফিরে যায়। আবার আইনস্টাইন যখন জেনারেল রিলেটিভিটির কথা চিন্তা করছেন, ওনার বিশেষ করে গ্যালিলিও যে পরন্ত বস্তুর সূত্র কথা বলছিলেন, তো ওনার মনে হলো যে উনি যদি একটা লিফট এর ভিতরে থাকেন, লিফট যদি ছিঁড়ে যায়, তাহলে যদিও তখন লিফট এসেছিল কিনা যায় না, উনি একটা সিন্ধুকের কথা বলছিলেন। তো স্লিপটা ছিঁড়ে গেলে উনি কিভাবে পড়বেন আর কি, মানে পড়ার সময় কি ওজন অনুভব করবেন না করবেন। এর আগে গ্যালিলিও বলছিলেন যে যে কোনো বস্তু যদি সমান উচ্চতা থেকে ফেলা হয়, তাহলে দুইটাই একই সাথে একই বেগে নিচে নামে। তখন আইনস্টাইনের মনে হলো কেন একই বেগে নিচে নামে, তাহলে আমরা যে ওজনটা অনুভব করছি সেটা নিশ্চয়ই ওই বস্তুগুলো অনুভব করে না বায়ুশূন্য অবস্থায়। তো ওনার তখন মনে হলো যে হঠাৎ করে যদি লিফট ছেড়ে যায়, তখন আসলে আমরা কোনো ইয়ে অনুভব করবো কিনা। এইটা করতে গিয়ে উনি দেখলেন যে আসলে ওজনের যে ব্যাপার স্যাপার আর মহাকর্ষ বলের যে ব্যাপার স্যাপার, সেটা আসলে একে অপরের মানে পরিপূরক। আমরা যে সাধারণ বলবিদ্যার মানে সূত্রগুলো, যে সাধারণ বল হিসেবে আমরা যেগুলোকে দেখি, ঘর্ষণ বল বা যান্ত্রিক যে বলগুলো দেখি, সেগুলো সবই অ্যাকচুয়ালি মহাকর্ষ সূত্রেরই, মহাকর্ষ বলেরই একটা আলাদা রূপ।
এখন উনি চিন্তা করলেন মহাকর্ষ নিশ্চয়ই তাহলে এই যে ভর এর সাথে কোনো ব্যাপারই নয়, ভরের সাথে এর কোনো সম্পর্ক নেই, এখানে অন্য কোনো ব্যাপার। এই ব্যাপারটা কি? হ্যাঁ, ভরের একটা ব্যাপার আছে, কারণ ভারী বস্তু ভরের ঠিক মহাকর্ষের চেয়েও বড় প্রভাবটা ফেলে স্থানকালের। এখন স্থানকালটা কি জিনিস? আমরা এতদিন 3 মাত্রিক স্থানের কথা জানি, আইনস্টাইন ওটার সাথে সময় যোগ করে স্থানকাল বললেন। এখন স্থানকাল কি জিনিস অ্যাকচুয়ালি এটা ঠিক মানে ওই যে ফিল্ডের মতো। আচ্ছা, আলো শূন্যস্থানে চলার সময় কোনো প্রতিবন্ধকতা আছে কি? শূন্যস্থানে চলার সময় কোনো প্রতিবন্ধকতা নেই, এমনকি সামনে কোনো প্রতিবন্ধকতা তার আসলেও সে সেটা থেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসতে পারে, কখনো সে থামে না। আলো কখনো থামে না। তো একটা কাজ করতে পারেন যে আলো শোষণ করে নেয় এরকম কোন বস্তুকে আপনি হয়তো আলোকে শোষণ করে নিচ্ছেন, সে কিন্তু থামবে না, ওর ভেতরে গিয়ে অন্য একটা ক্রিয়া করে বেরিয়ে যাবে, শক্তি হিসেবে অন্য শক্তিতে পরিণত হয়। কিন্তু সেটাও সে বিকিরণ, দৃশ্যমান আলো দিলাম সেটা হয়তো তড়িৎচুম্বকী আকারে বেরিয়ে গেল, কিন্তু আলোকে আপনি কখনোই থামাতে পারবেন। তো আইনস্টাইন যখন জেনারেল রিলেটিভিটি এই যে সম্পর্কটা তৈরি করছেন, তখন উনি বললেন আসলে এই যে নিউটন যেভাবে বলে গেছেন যে দুটো বস্তু পরস্পরকে ভরের জন্য আকর্ষণ করে, তাহলে একটা বস্তু এখন যদি সূর্য হঠাৎ করে হারিয়ে যায়, তাহলে আমাদের পৃথিবী কি সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে যে সূর্য হারিয়ে গেছে, তাই সেটা কক্ষপথচ্যুত হয়ে যাবে? উনি আইনস্টাইন নিউটনের তত্ত্বে এর সমাধান ছিল না। নিউটন মানে সময়কে আসলে ধরেননি তার বলবিদ্যার এই বিশেষ করে মহাকর্ষের সূত্রে সময়কে উনি একেবারেই প্রাধান্য দেননি, যে সময় লাগতে পারে মহাকর্ষ বল উনি তাৎক্ষণিক ক্রিয়া মনে করছিলেন, যে সূর্য যদি কোনোভাবে এখান থেকে হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর সঙ্গে সঙ্গে কক্ষপথ থেকে বিচ্যুত হবে। কিন্তু আইনস্টাইন দেখালেন যে না, উনি অনেক হিসাব নিকাশ করে বের করলেন, যদিও তখনই প্রমাণ হয়নি যে এটা ঠিক আলো যে বেগে ক্রিয়া করে মহাকর্ষ বলও ঠিক সেই বেগে ক্রিয়া করে। তখন ওনার মাথায় আসলো যে বস্তুগুলো, যে কোনো বস্তু যখন কোনো মাধ্যম ভেতর দিয়ে চলাফেরা করে, মানে সোজা একেবারে স্ট্রেট কাট একই বেগে চললে সে একটা পেছনের স্রোত তৈরি করে, কিন্তু সেটা দিয়ে যে বড় ঢেউ তৈরি হয় তা না। কিন্তু বস্তুটা যদি ত্বরিত হয় বা লাফায়, বা একটা চাদরের উপর যদি একটা বস্তু রাখা হয়, দিয়ে যদি একটা পিং পং বলও যদি রাখি, তাহলে চাদরটার উপরে যদি সে লাফ দেয়, চাদরটাও সাথে সাথে মানে আলোড়িত হবে, তরঙ্গ তৈরি হবে চাদর। তো উনি তখন বললেন যেহেতু মহাবিশ্বের সব বস্তু স্থানকালের উপরে আছে, স্থানকাল নামে একটা ঠিক ফিল্ডই হয়। পরবর্তীতে মহাকর্ষ ক্ষেত্র উনি ক্ষেত্রের কথা বললেন, যে মহাকর্ষের ক্ষেত্রের উপরে আসলে একটা আলোড়ন তৈরি হয়। তো এই ক্ষেত্রটা কেমন, যেটা স্থানকাল বলছে সেটাই বা কেমন? এটা হচ্ছে ওই যে বললাম 4 মাত্রিক। আর এখানে যে তরঙ্গটা হবে নিশ্চয়ই সেটা পানির তরঙ্গের মতো না, পানির তরঙ্গ তো ত্রিমাত্রিক ভাবে আসে, আলোর তরঙ্গ একরকম ভাবে যায়, কিন্তু যেহেতু ওখানে স্থানের সাথে কালো আছে, সুতরাং ওইটা চতুর্মাত্রিক তরঙ্গ, অর্থাৎ কোয়াড্রুপাল তরঙ্গ যেটা বলে 4 মাত্রায় আসলে কম্পিত হবে। আর আমাদের স্থানকালের যে বক্রতা, কোনো বস্তু স্থানকালের উপরে থাকলে যেমন সূর্য তার পাশে স্থানকাল কিভাবে বাঁকিয়ে দেয়, আমরা ধরে নিই যে আমরা অনেকে দিয়েছি যে একটা কাপড়ের উপরে একটা বল রাখলে সেটা যেভাবে বেঁকে যায়, স্থানকাল বুঝি ওইভাবে। ওটা আসলে উদাহরণ দেওয়া হচ্ছে। স্থানকাল বাঁকতে হচ্ছে 4 পাশ থেকে, মানে 4 পাশ ছেড়ে একটা সূর্য যদি গোলক হয়, গোলকের 4 পাশে বেঁকে যাবে। এখন কতটুকু বাঁকবে সেটা নির্ভর করছে ওটার ভরের উপরে। যদি ভর বেশি, যে বস্তুর ভর বেশি সে বেশি মাত্রায় বাঁকিয়ে দেবে। এখন কোন বস্তুর ভর যদি, যেটাকে আমরা ব্ল্যাক হোল বলছি, যে অতি ঘনত্বের কোন বস্তু হয়, যেটা একটা সিঙ্গুলারিটি তৈরি করতে পারে, তখন ওই স্থানটাকে পুরোপুরি 180 ডিগ্রি বাঁকিয়ে দেয়। 180 ডিগ্রি, চারপাশে 180 ডিগ্রি বাঁকিয়ে দেয়। তার মানে একটা বলের
মাঝখানে আরেকটা বল যদি রাখি, 2 বলের মাঝখানে যদি ফাঁকা থাকে, তাহলে ওর মাঝখানে যে জায়গাটা ফাঁকা, যে জায়গাটা বক্র, এখন ওর ভিতরে যদি একটা চলন্ত ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে ইলেকট্রনটা বেরোতে পারে, তখন ইলেকট্রনটা ওর ভিতরেই ঘুরবে। আলোটার ক্ষেত্রেও ঠিক এরকমই, যে সিঙ্গুলারিটির ভিতরে যখন সিঙ্গুলারিটির বাইরে স্থানকাল বেঁকে যাচ্ছে, আর সিঙ্গুলারিটির ভেতরে, ওর ভেতরে যখন আর এর বাইরে যেখানে স্থানকাল বেঁকে যাচ্ছে, এখানে একটা সীমা আছে, সেটাকে ইভেন্ট হরাইজন বলে, যেটা ব্ল্যাক হোলের ক্ষেত্রে। তো ইভেন্ট হরাইজনের ভেতরে কোনো কিছু ঢুকলে ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাওয়া স্থানকালের ভিতরে ঢুকে পড়বে আলো, তখন আর ওর বেরোনোর কোনো পথ থাকবে না। এটা কিছুটা হলেও নিউটনের তত্ত্ব মেনে চলে। নিউটন বলছিলেন যে মুক্তিবেগের কথা, ক্রিটিক্যাল ভ্যালোসিটি, যেটা, যে একটা বস্তু একটা নির্দিষ্ট গতিতে যদি ওপর দিকে ছেড়ে দেওয়া যায়, তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে। সূর্যের ক্ষেত্রেও এরকম ক্রিটিক্যাল মাসের, সূর্য থেকে কোনো কিছু যদি করা সম্ভব হয়, তাহলে তার ক্রিটিক্যাল মাস অতিক্রম করতে পারলে সে আর ফিরবে না। এখন যদি কোনো বস্তুর ক্রিটিক্যাল মাস আলোর বেগের চেয়ে বেশি হয়, তাহলে আলোরও সম্ভব না এটা ফিরে আসা, মানে আর বেরিয়ে যাওয়া, তখন সে তাকে ফিরে আসতে হবে। এখন যেহেতু ক্রিটিক্যাল মাস অতিক্রম করতে পারছে না আলো, সেহেতু আলো আর ওই বস্তু থেকে বেরোতে পারছে না। যদি সে অতিক্রম করতে পারে, যেমন পৃথিবী থেকে, পৃথিবীর ক্রিটিক্যাল মাস খুব কম, এখানে আলো বেরিয়ে যাওয়া খুব সম্ভব, আলো এর উপর পড়ে আবার বেরিয়ে যেতে পারে, কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তখন এই যে ব্ল্যাক হোলের বিষয়টা আরেকটু পরে আসলো, যদিও ইয়ে করার পর অনেকগুলো সমাধানের পরে এগুলো আসলো, সেটা ইয়ে কথা। কিন্তু আমরা যে কথা বলছিলাম, যে ভারী বস্তু যখন স্থানকালের উপরে ত্বরিত হয়, ধরেন ত্বরিত বলতে ত্বরণের তো অনেকগুলো ইয়ে আছে, ভেক্টর রাশি, আপনার গতির দিক পরিবর্তন হলেও ত্বরণ ভেক্টর রাশি, মানে বেগ, মানে সেটা ত্বরিত হতে পারে। সেক্ষেত্রে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, এর কারণে একটা ত্বরণ তৈরি হচ্ছে। এই ত্বরণের কারণে, মানে ঘূর্ণন ত্বরণ, এই ত্বরণের কারণে পৃথিবী একটা ভাইব্রেট, মানে ভাইব্রেশন তৈরি করছে স্থানকালের। এই এই যে ভাইব্রেশনটা তৈরি করছে, এটা হচ্ছে মহাকর্ষ। সেটা সূর্যও করছে, সূর্য যেহেতু ঘুরছে। কিন্তু আমাদের পৃথিবীর যে ভর আর স্থানকালের যে বিশালতা, এই দুয়ে মিলে আমরা খুব বেশি তরঙ্গ তুলতে পারছি না, যেটা আরেকটা জায়গায় গিয়ে ইফেক্ট করা বা সেটাকে মাপা সম্ভব। কিন্তু খুব ভারী জিনিস যদি হয়, এমনকি সূর্যের স্থানকাল এর বক্রতা মাপাও কঠিন ছিল, কারণ ওইটা মাপতে গিয়েই তো রিলেটিভিটি প্রমাণিত হলো, সূর্য কত স্থানকালকে বাঁকিয়ে যায়, এবং সেটা খুব সম্ভবত 70, মানে গড়ে 76 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 8 সেকেন্ড, মানে একটা বৃত্তের চাপের ক্ষেত্রে যে হিসাবটা আমরা করি, 60 সেকেন্ডে 1 ডিগ্রি করি, তার মানে 1 ডিগ্রি একটু বেশি। তো 1 ডিগ্রি পরিমাণ স্থানকাল বাঁকিয়ে যায়, সেটা খুবই সামান্য। ওইটুকু মাপাও তখন কঠিন ছিল। সেটা করলেন সম্ভবত, সরি আমি নাম ভুলে যাই বিজ্ঞানীদের, এটা খুবই খারাপ কথা। তো এটা 1919 সালে সম্ভবত প্রমাণ হলো। ক্রেমলিন করেছিলেন, আর ক্রেমলিনের সাথে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী, তার নামই ভুলে গেলাম, যাই হোক। তো ওটা প্রমাণ হওয়ার পরে তখন একে একে মানে প্রমাণ নাই অনেকগুলো, যে রিলেটিভিটি থেকে বেরিয়ে আসা অনেকগুলো তত্ত্ব, যেগুলো আলাদা আলাদা সমীকরণ, কোনোটা ব্ল্যাক হোলের কথা বলছে, কোনোটা মহাকর্ষ তরঙ্গের কথা বলছে, কোনোটা স্থানকালের বক্রতার কথা বলছে, সব মিলিয়ে সবগুলো আস্তে আস্তে প্রমাণিত হতে লাগছে। ব্ল্যাক হোলের ব্ল্যাক হোলও তো একটা সময় বেশ ভালোভাবেই ফিরে আসলো। ব্ল্যাক হোলের যদিও প্রমাণ হতে অনেক সময় লাগলো, প্রথম ছবি তুললাম আমরা এবছর, মানে গত বছর, কিন্তু ব্ল্যাক হোল মোটামুটি একটা প্রমাণিত ছিল। এখন ব্ল্যাক হোল প্রমাণ হলো, রিলেটিভিটি সমস্ত ভবিষ্যৎবাণীগুলো প্রমাণ হলো, কিন্তু একটা হচ্ছিল না।
আচ্ছা, আলো ম্যাক্সিমাম কত ভরের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে? আসলে আলো কোনো ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে এটা আসলে ভরটা কোনো আচ্ছা, আপনি ম্যাক্সিমাম কত ভর কথা বলছেন? ম্যাক্সিমাম ভরটা না, অ্যাকচুয়ালি নির্ভর করে যে আপনি অ্যা ঘনত্বটা। ধরেন আপনি পৃথিবীকেও যদি সংকুচিত করে 5 মিলিমিটারে নিতে পারেন, 5 সেন্টিমিটারে। তাহলে পৃথিবীর তার চারপাশের স্থানকাল সেই 5 সেন্টিমিটার জায়গাটা মানে চারপাশের স্থানকালকে ও ইয়ে করতে পারে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল মাসটা যেটাকে শোয়ারজফাইল ব্যাসার্ধ বলে, এই ব্যাসার্ধটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই আছে কম বেশি, কিন্তু হয় তাত্ত্বিকভাবে আছে, সেটাকে হয়তো আপনি করতে পারবেন না, কারণ আমাদের ওই প্রযুক্তি নেই। আমি পৃথিবীকে সংকুচিত করে 5 সেন্টিমিটারে নিয়ে ফেলবো, আসলে এই প্রযুক্তি তো আমাদের কাছে নেই। যদি আমরা পারতাম তাহলে দেখতাম যে পৃথিবী ব্ল্যাক হোলে পরিণত হবে। তো সূর্যের ক্ষেত্রে এটা মনে হয় কয়েক মিটার, আবার সূর্যের চেয়ে আরো বড় নক্ষত্র হলে সেটা আরো বড় অবস্থায় তার স্থানকালকে অসীম মাত্রায় বাড়িয়ে দিতে পারবে, তখন আলো বেরিয়ে যেতে পারবে। অর্থাৎ এখানে ভরের চেয়ে আসলে ওই যে ব্যাসার্ধটা অনেক ফ্যাক্ট। যার ঘনত্ব যত বেশি, ব্যাসার্ধ সেই তুলনায় ব্যাসার্ধের ভেতরে যত বেশি ঘনত্বের ইয়েটা থাকবে, সেটা তখন ব্ল্যাক হোলে পরিণত হবে। সুতরাং ক্ষুদ্র ব্ল্যাক হোল থাকাও সম্ভব। 5 মিলিমিটারের একটা ব্ল্যাক হোল, 5 মিলিমিটার ব্ল্যাক হোল মানে 5 মিলিমিটারের যে ব্যাসার্ধের ব্যাসের সরি, সেই ব্যাসটা আসলে তার ইভেন্ট হরাইজনের ব্যাস, তার ভেতরে তো সিঙ্গুলারিটি একটাই মাত্র বিন্দু। তো যাই হোক, তখন আইনস্টাইন বললেন যে পৃথিবী থেকে যদি সূর্য উধাও হয়ে যায় তাহলে সেটা আলোর বেগে আসবে। এর কারণ মহাকর্ষ তরঙ্গ নামে একটা বস্তু, মানে মহাকর্ষ বলের কারণেই মহাকর্ষ তরঙ্গ নামের একটা বিকিরণ আকারে একটা তরঙ্গ নির্গত হয়, এবং সেই তরঙ্গের গতি আলোর গতির সমান। এখন এটা নিয়েই আবার আইনস্টাইন দ্বিধাদ্বন্দ্বে পড়ে, পরে নিজেই ফিজিক্যাল রিভিউ লেটারসে মহাকর্ষ তরঙ্গ নিয়ে একটা লিখলেন, মানে মহাকর্ষ তরঙ্গ বাতিল করে দিয়ে উনি নাথান রোজেনের সাথে লিখলেন পেপারটা, যে ফিজিক্যাল রিভিউ লেটারে পাঠালেন। ফিজিক্যাল রিভিউ লেটারের একটা নিয়ম ছিল যে তারা পিয়ার রিভিউ সিস্টেম ছিল আর কি। তখন সব জার্নালের পিয়ার রিভিউ ছিল না, এখনো সব জার্নালের পিয়ার রিভিউ নেই, যে আরেকজন রিভিউয়ারকে দিয়ে রিভিউ করিয়ে তারপরে সে উনি যে মন্তব্য দেন সেটা লেখককে জানানো হয়। লেখক যদি ওটা ভুল থাকে তাহলে লেখক সেটা কারেকশন করে দেবেন, তারপর ছাপা হবে। কিন্তু যদি কারেকশন করতে রাজি না হন সেটা ছাপা হবে না। তো আইনস্টাইনের ইয়ে যখন পাঠানো হলো ফিজিক্যাল রিভিউ লেটারসে, তখন হাওয়ার্ড রবার্টসন নামে এক তরুণ বিজ্ঞানী, তিনি আইনস্টাইন এর ইয়েটা দেখলেন যে আইনস্টাইন আর রোজেন যে নতুন যে হিসাবটা করছেন ওই হিসাবে ভুল আছে, সুতরাং মহাকর্ষ তরঙ্গ এখনই বাতিল করার সময় আসে। তো উনি জানালেন ইয়েকে ফিজিক্যাল রিভিউ লেটার্স এর সম্পাদককে, সম্পাদক আবার সেটা আইনস্টাইনকে পাঠালেন, যেটা সংশোধন করে দেন। তো সম্পাদক কিন্তু আইনস্টাইনের হাতে ঘা লাগলো। তিনি তখন জনপ্রিয় বিজ্ঞানী, একেবারে কি বলবো স্টার আর কি। এরকম একটা বিজ্ঞানী, তার সামনে কোন রিভিউয়ার, এবং রিভিউয়ারের নামও বলেনি, তারা বলার নিয়মও ছিল না। একজন রিভিউয়ার কি দেখে দিল, ভুলভাল দেখে দিল, আর সেটাকে তারা বাতিল করতে যাচ্ছে, উনি এটা মানলেন না। উনি তুলে নিলেন পেপারটা, নিয়ে আরেকটা পেপার জানলেন। কিন্তু সেই জার্নালেরও সম্পাদক কি করলেন, ওটা ছাপার আগে ওটা কম্পোজ টম্পোজ করে আইনস্টাইনকে পাঠালেন প্রুফ দেখার জন্য। আইনস্টাইন প্রুফ দেখতে গিয়ে তার ভুলটা ধরা হলো। উনি দেখলেন যে না, আসলে ভুল হচ্ছে। তখন উনি ওটা সংশোধন করে না, মানে মহাকর্ষ তরঙ্গ বজায় রেখেই সেই জার্নালে সেই পেপারটা ছাপা হলো। ন্যাথান রোজেনের নামও থাকলো। রোজেন তখন আবার আইনস্টাইনের কাছে নেই, আমেরিকায় নেই, তখন রোজেন চলে গেছেন রাশিয়ায়।
উনি রাশিয়ায় বসে শুনতে পান যে আইনস্টাইন এটা সংশোধন করছেন এবং ছাপা হয়েছে সংশ্লিষ্ট কপি। তো রোজেন ভীষণ ক্ষেপে গেলেন, কিন্তু আইনস্টাইন তার জায়গায় অনড় এবং রোজেনও অনড় থাকলেন যে উনি বলতে চাইলেন যে মহাকর্ষ তরঙ্গ বলে কিছু নেই। 40-এর দশকে হারম্যান বন্ডি আর কয়েকজন বিজ্ঞানী মিলে ওনারা রোজেনের একটা রোজেন আরো কিছু পেপার লিখছিলেন এর এগেনস্টে, তখন রোজেনের সেগুলো খণ্ডন করলেন একটা সম্মেলনে। কিন্তু তারপরেও রোজেন একেবারে আমৃত্যু মহাকর্ষ তরঙ্গের বিপক্ষে ছিলেন। কিন্তু মহাকর্ষ তরঙ্গ যে ধরা যাবে বা শনাক্ত করা যাবে এই চিন্তাটা আসলে মাথায় আসাটা খুব মানে কঠিন একটা ব্যাপার ছিল, অনেকেই চিন্তা করেনি। কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, দ্বিতীয় যুদ্ধ ডামাডোলে, সব আহ, সব জায়গায় পারমাণবিক বোমা, আরো নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজ হচ্ছে, অন্য সব ফিজিক্সের অন্য সব বিষয়গুলো তখন এক প্রকার বাতিল হয়ে গেছে। কিন্তু যুদ্ধের পরে আবার এটা শুরু হলো। জন হুইলাররা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করলেন, অনেক সম্মেলন হলো, কৃষ্ণ গহ্বর ইয়ে পরে হকিং আসলেন, ইয়াকব দেলজবিস আসলেন। তো তারা সবাই মিলে একটা কৃষ্ণ বেকেনস্টাইন আসলেন, আরো অনেকেই ছিলেন। রিচার্ড কার্ড নামে এক বিজ্ঞানী ছিলেন, রিচার্ড কিনা যায় না, কার তার নামের শেষ অংশটা। তো তারা সবাই মিলে এই ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করছিল। তখন একটা সংবাদ মানে সম্ভবত বিজ্ঞানীদের একটা কনফারেন্সে আলোচনা হলো যে মহাকর্ষণ তরঙ্গের ব্যাপারটা এটা। তখন এই যে আমাদের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানীদের একজন রিচার্ড ফাইনম্যান, উনি একটা পদ বললেন, যদিও এটা বাস্তবে করা খুবই অসম্ভব, যে দুইটা লোহার দণ্ডকে দিয়ে যে দণ্ডের মাথায় দাগ দিয়ে বা প্যান্ট দিয়ে ওটাকে দেখতে হবে যে মহাকর্ষ তরঙ্গ, মানে মহাকর্ষ তরঙ্গ, যেখানে মহাকর্ষ তরঙ্গের আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আলো তরঙ্গ নিজে যায়, সে কাউকে হয়তো প্রভাবিত করে, কিন্তু মহাকর্ষ মানে তার সব জায়গায় ভেদন ক্ষমতা নেই, সে একটা দেয়াল ভেদ করতে পারে না। অনেক সময় হয়তো রেডিও তরঙ্গ দেয়াল ভেদ করতে পারে, কিন্তু আবার দেখা যায় যে অ্যালুমিনিয়ামের একটা পাতের বাধা কাটছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মহাকর্ষ তরঙ্গটা যখন যেখান দিয়ে যায় এখানকার প্রত্যেকটা বস্তুকে বিকৃত করতে করতে যায়, অর্থাৎ তরঙ্গটা প্রত্যেকটা বস্তুর উপর প্রভাব ফেলে। আপনাকে চ্যাপ্টা করে ফেলে একবার, আপনাকে, আমাকে, আমার সামনে যে ফ্যানটা রয়েছে, টেবিলটা রয়েছে, সব জিনিস, হাতের বইটা, সবগুলোকে সে তারা একবার সামনের দিকে, আমি একটা ছবি দেখাই যে মহাকর্ষ তরঙ্গ, আপনারা এই বাঘটা দেখতে পাচ্ছেন, বাঘটা এমনি স্বাভাবিক অবস্থায়। আচ্ছা, মহাকর্ষ তরঙ্গ, প্রথম মহাকর্ষ তরঙ্গ তাকে ধাক্কা দিল, তখন বাঘটা উপরের দিকে লম্বা হয়ে গেল। তারপরে বড় মুহূর্তে আবার মহাকর্ষ যে তরঙ্গটা আসবে সেটা আবার পাশাপাশি চ্যাপ্টার করে দেবে। দেখেন বাঘটাকে সামনে পেছনে টেনে লম্বা করে দিল। এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা আসলে এইভাবে দেখালাম, এটা আসলে ত্রিমাত্রিক ক্ষেত্রেই হবে সবকিছু, অর্থাৎ ত্রিমাত্রিক ভাবে, এমনকি সময়কেও সময়ের উপরও প্রভাব। তো এইভাবে যেখান দিয়ে যায় প্রত্যেকটা বস্তুকে সে যেহেতু বস্তুর উপরে প্রভাব ফেলতে পারে, সুতরাং বস্তুর দৈর্ঘ্যের কম বেশি হবে, আবার ঠিক হয়ে যাবে যখন তরঙ্গ চলে যাবে। তো তখন ইয়ে বললেন আমাদের ফাইনম্যান যে দুটা লোহার বা ধাতব পাত নেওয়া হোক, সেই পাত দুটো দিয়ে একটা পরীক্ষা করে দেখা যাক যে কোন সময় এই দুটা ইয়ে হয় কিনা, মানে কম বেশি, এদের দৈর্ঘ্যের কম বেশি, দৈর্ঘ্য করতে বাড়া দৈর্ঘ্য কমা, এরকম ব্যাপার ট্যাপার হয় কিনা মহাকর্ষ তরঙ্গের। কিন্তু আমাদের যে মহাকর্ষ তরঙ্গের যেসব উৎস আছে, যেমন পৃথিবী বা সূর্য, যেটাই বলি আমাদের আশপাশে, এদের এত শক্তি নেই যে আমরা
ওইটা ওই একটা লোহার বা রডকে লম্বা করে দেবে, আমরা সেটা চোখের সামনে বসে দেখতে পাবো। এটা ছিল একটা তাত্ত্বিক ধারণা। এই তাত্ত্বিক ধারণাটাই আসলে ওই সময় আরেকজন তরুণ বিজ্ঞানীকে আকৃষ্ট করলেন, যিনি হলেন জেমস ওয়েবার। তো জেমস ওয়েবার উনি তখন দেখলেন যে এত ছোট বস্তু না নিয়ে কিছু বড় বড় জিনিস বানায়, এজন্য সরকারকে বোঝাতে বিশ্ববিদ্যালয়কে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ঠিক করতে। তো বিশ্ববিদ্যালয়কে বোঝাতে সক্ষম হলেন। প্রায় 150 কোটি টাকা খরচ হলো, সেই জিনিস বানালেন। বানিয়ে একদিন উনি ঘোষণা দিলেন যে ওই মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করতে দেবে। তখন হই 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 রব উঠে গেল, উনি রাতারাতি তারকা হয়ে গেলেন। এখন একটা জিনিস দাবি করলে তো হয় না, সেটা পরীক্ষা করে অন্যদেরকে দেখাতে হয়। অন্যরা একই টাইপের পরীক্ষা ওনার ল্যাবে যেটা হয় সেটা বাইরে করে দেখা যায় যে অন্য ল্যাবে করছে। তখন একের পর এক তার বিপক্ষ প্রমাণ আসতে শুরু করলো, কোনোটাই আসলে ওয়েবারকে সাপোর্ট করেনি। সব কয়টাই ওয়েবার মানে ফলাফলের বিপক্ষে গেছে। সুতরাং তখন ওয়েবার অনেকটাই কোণঠাসা হয়েছে এবং প্রমাণ হলো যে তিনি একটু সম্ভবত মানে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং সেক্ষেত্রে তার মান সম্মান গেল, তার গবেষণার টাকা পয়সার যে বরাদ্দ ছিল সেগুলো সবই তুলে নেওয়া হলো, আর উনি একজুড়ে হয়ে গেল। তখন মহাকর্ষ তরঙ্গ শনাক্তের জন্য আর কেউ যে ওইভাবে মাথা ঘামিয়েছেন ঠিক তা না, কিন্তু রেইনার ওয়েস বলে এক বিজ্ঞানী ছিলেন, সেটাও আমেরিকান এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি ছাত্রদের এই মহাকর্ষ আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়াতেন। ওইটা পড়াতে পড়াতে ওই যে ওয়েবার একটা বইও লিখছিলেন। তো ওয়েবারের বইটা আহ, উনি ওই সময় পড়ে তখন ওনার মনে হলো যে ওয়েবার একটু ভুল পথে হাঁটছেন, যদি একটু অন্যভাবে ভাবা যায় তাহলে হয়তো পাওয়া যেতে পারে। উনি তখন একটা যন্ত্রের নকশা তৈরি করলেন। যন্ত্রটা হলো যে ওই যে ইন্টারফেরোমিটারের যে 100 বছর আগে অর্থাৎ 1860-এর দশকে মাইকেলসন মনলি যে ইন্টারফেরোমিটার যন্ত্র আবিষ্কার করছিলেন বা যন্ত্র দিয়ে পরীক্ষা করছিলেন কি তাদের অস্তিত্ব আছে কিনা, সেরকম একটা যন্ত্র ওনারা উনি তৈরি করেছেন। এটা কিন্তু এত ছোট হলে হবে না, যেহেতু মহাকর্ষ তরঙ্গের উৎস অনেক দূরে, বড় বড় উৎসগুলো সেগুলো আসবে, সেগুলো যে দৈর্ঘ্য সংকোচন করবে বা প্রস্থ বাড়িয়ে দেবে, কোনো বস্তুর বা বস্তু সংকোচন করে দেবে, এরকম যে বিষয়গুলো আছে সেটার পরিমাণ হবে খুব সামান্য। তো এই সামান্য জিনিসটা আসলে বোঝা খুবই কঠিন। তখন উনি মাইকেলসন চিন্তা করলেন, মাইকেলসন মডেলের এই ইন্টারফেরোমিটার করছিলেন, এই জিনিসটাই যদি মানে এরকমই একটা জিনিস যদি কয়েক কিলোমিটার লম্বা, যার বাহুগুলো হবে, কিন্তু মাইক্রোসফট মডেলের ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে উপরে কোনো বাহু বা নল ছিল না। তাহলে আলো যাবে নলের ভিতর। যেহেতু আলোর বেগ আহ, ধ্রুব, সুতরাং নলটাকেই বাড়িয়ে দেবে বস্তু বা টানেলটাকেই বাড়িয়ে দেবে, আলোকে কম বেশি করে দেবে, যে আলোর দৈর্ঘ্য কমবে না। আলো যেহেতু আলোর রশ্মি লেজার রশ্মি যাবে, লেজার রশ্মির দৈর্ঘ্য কম বেশি হওয়ার প্রশ্নই ওঠে না, এবং আলোর বেগের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না মহাকর্ষ তরঙ্গ। সে যেটা পারবে সেটা হচ্ছে যে আলো যেটার ভিতর দিয়ে যাতায়াত করছে, ধরেন মুখোমুখি দুইটা আয়না আছে, এই অনুযায়ী রিফ্লেকশন করে, এই যে রিফ্লেকশন করে আসছে যদি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার লম্বা একটা ইয়ে, যদি এটা কোনোভাবে মহাকর্ষ তরঙ্গের দ্বারা সম্প্রসারিত হয়ে যায়, তাহলে আলো এ মাথা থেকে ওই মাথায় যেতে কিছুটা বেশি সময় বেশি লাগবে, আবার যখন কমে যাবে তখন বেশি সময় কম লাগবে। তো তো উনি এই যন্ত্রের নকশাটা করে এখন ওনার আবার সরকারের উপর মহলকে তো বোঝাতে হবে অনেকের সাথে, কিন্তু ওনার বিশ্ববিদ্যালয়ের অনেক গবেষকই এটার এগেনস্টে ছিলেন যে খামোখা একটা আলেয়ার পেশেন্ট হচ্ছে, আর জেমস ওয়েবারের
আম, আম, ব্যর্থতার কথা তো সবারই জানা। সুতরাং যদি আবার টাকা নষ্ট হয়, এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে কি হবে, কে বুঝতে পারবে? এখানে নাসার একটা টিমকে বোঝাতে হবে। তখন বললো যে ঠিক আছে, তোমরা নাসার, উনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সাথে যোগাযোগ করলো, সরকারের একটা ইয়ে বললেন যে ঠিক আছে, তোমরা নাসার একটা ইয়ে এনএসএ, সম্ভবত ওদের ন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন যে ইয়েটা সরকারি, তাদেরকে বোঝাতে হবে। সেটা বোঝাতে হলে, যদি সেটাকে বোঝাতে, তাদেরকে বোঝাতে পারেন, তাহলে হবে। সেক্ষেত্রে একটা সম্মেলন আছে, সেই সম্মেলনে যোগ দেন। তো সেখানে উনি সৌভাগ্যক্রমে কিপ থর্নের দেখা পেয়েছিলেন। কিপ থর্ন, যিনি মানে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানী, হকিং এর পরেই সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানী বলে তাকে মনে করে। তো কিপ থর্ন আর উনি একই হোটেলে, একই রুমে ওনাদের থাকার জায়গা হয়েছিল। উনি রাত্রে কিপ থর্নকে শুরু করলেন। কিপ থর্ন ছিলেন আগে মহাকর্ষ তরঙ্গ ক্ষেপণাস্ত্রের বিরোধী। পরে কিপ থর্ন এই তার ইয়ে শুনে, সবকিছু দেখে, ডায়াগ্রামটা দেখে ওনার মনে হলো যে সম্ভব। তখন কিপ থর্নি উদ্যোগ নিয়ে, সাথে রেইনার ওয়াইস, কিপ থর্ন আর ডোনাল্ড ডেভার, তিনজন মিলে এই প্রকল্প দাঁড় করেন। সাথে তো কয়েকশো ইঞ্জিনিয়ার ছিলেন, কয়েকশো, পরে এটা হাজারে চলে যায়। তো তাদেরকে নিয়ে, এবং বাংলাদেশের দুইজন ছিলেন, সেলিম শাহরিয়ার এবং জীবন তালুকদার। আমার সৌভাগ্য হয়েছে তাদের দুজনের সাথে কথা মানে দুজন না, একজনের তার সাথে কথা বলার, তাদের কাজটা কেমন ছিল, কিভাবে ওনারা কাজটা করছেন, সেগুলো নিয়ে সরাসরি তার মুখ থেকে শোনার সৌভাগ্য হয়েছে। সুতরাং এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পেরেছি। যাই হোক, তো মহাকর্ষ তরঙ্গ, তারপরে বিগ প্রজেক্ট শুরু হলো, চারিদিক থেকে বিরোধিতা আসলো। তখন কিপ থর্ন বাজি ধরলেন, ঠিক আছে আমি 2000 সালের আগেই এটা করে দেখাবো, যদি না পারি এত, মানে ছোট বাজি, মজা করে বাজি। তো শেষমেশ উনি বাজিতে হেরে গেলেন, 2000 সালে হয়নি। তারপরে যান্ত্রিক ত্রুটি সব মিলিয়ে এটা 2009-10 সালের দিকে যন্ত্রটা একবারে কমপ্লিট হলো। তারপরে এটাকে ব্যবহার উপযোগী করা ইয়ে করতে করতে 2015 সালে কাজ চলে আসছে। 16 সাল চলে আসার পরে 15 সালের সেই দিকে এরকম একটা সংকেত আছে, যন্ত্রে সংশোধন প্রশ্ন তারা শনাক্ত করতে সক্ষম। স্যার ফলে আমাদের স্যার একটু ডিস্টার্ব করবো আপনাকে, যে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসছে যে প্রাইমার্ডিয়াল ব্ল্যাক হোল নিয়ে যদি একটু বলতেন। প্রাইমোডিয়াল যে ব্ল্যাক হোল, আসলে এটা যে সত্যি আমিও জানি, তাও বলবো না। তো প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল গুলো আসলে একদম প্রাথমিক যুগে মহাকর্ষ, আমাদের মহাকর্ষ তৈরি হয়েছিল, তখন কিছু ব্ল্যাক হোল তৈরি হয়েছে, এবং কিছু সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যেমন পরে তৈরি হয়েছে। তখন ওই সময় কিছু ব্ল্যাক হোল, ক্ষুদ্র, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। এখনো এটা পরিচিত না, এবং মানে এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। কিন্তু তাত্ত্বিকভাবে এখনো এটাকে মনে করা হচ্ছে যে সেই ক্ষুদ্র এগুলো মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো ভর খুব কম, কিন্তু মানে আবার সবই যে কম ভরের তাও না, কিছু বেশি ভরেরও আছে। মানে সৃষ্টির শুরুর দিকে যে মহাবিশ্বের সৃষ্টির শুরুর দিকে বলছে যে কণাগুলো তৈরি হলো, কোথাও গিয়ে গ্যাস তৈরি হলো, নক্ষত্র তৈরি হলো, গ্যালাক্সি তৈরি হলো, কিছু ওই সময় কিছু ইয়েও তৈরি হয়েছে। এটা আমি যে একেবারে ক্লিয়ারলি বিস্তারিত জানি, প্রাইমেরিয়াল ব্ল্যাক হোল, এটা আপনারা জাফর ইকবালের স্যারের রহস্যময় ব্ল্যাক হোল বইটা পড়ে দেখতে পারেন। আমার মনে হয় এটাই, এই প্রাইমেরিয়াল ব্ল্যাক হোল নিয়ে মুখ্য কিছু আছে। আমি যদিও বইটা এখনো ভালোভাবে ঘেটে দেখেন, আমার বই আসলে প্রাইমেরিয়াল যে ফরম্যাটিক আছে বা সাধারণ যে ব্ল্যাক হোল গুলো, এগুলো নিয়ে আমি। তো যাই হোক, আমরা আবার মহাকর্ষ তরঙ্গে ফিরে যাই। তো ওই সময় সুপারম্যাসিভ কিছু ব্ল্যাক হোলের সংঘর্ষ, ব্ল্যাক হোলের যখন সংঘর্ষ হয় এবং সেই ব্ল্যাক হোলের
ভর যদি হয় 130 কোটি সূর্যের সমান, তাহলে তার থেকে সে যত দূরেই থাক তার একটা ঢেউ, সেই তরঙ্গ, মহাকর্ষ তরঙ্গ যেটাকে বলছে, সেটা আমাদের কাছ পর্যন্ত আসবে এবং সেটা ধরা পড়লো 15 সালে। তারপরে ওইটা দীর্ঘ কয়েক কয়েক মানে ওইটা যে আসলেই মহাকর্ষ তরঙ্গের কারণে হয়েছে কিনা সেটা শনাক্ত করার পর সেটাকে বিশ্লেষণ হলো, ডাটাগুলো বিশ্লেষণ করে 2016 সালের 11ই ফেব্রুয়ারি এটার ফলাফল ঘোষণা করা হলো যে হ্যাঁ, মহাকর্ষ তরঙ্গ শনাক্ত হয়েছে। তারপরে তো অনেকগুলো মহাকর্ষ তরঙ্গের উৎস শনাক্ত হলো। একটা তো নিউটন স্টার, দুইটা নিউটন স্টারের সংঘর্ষ দেখানো হলো, দুইটা আরো কয়েকবার মহাকর্ষ তরঙ্গে ব্ল্যাক হোলের সংঘর্ষে মহাকর্ষ তরঙ্গ তৈরি হয়, মহাকর্ষ তরঙ্গ শনাক্ত হলো। এখন এই মহাকর্ষ তরঙ্গ আসলে এবং খুব দ্রুত, হয়তো 1 বছর পরেই তাদেরকে নোবেল দিয়ে দেওয়া হয়। সাধারণত নোবেল দেওয়া হয় অনেক দেরিতে। এটার অন্যতম কারণ হচ্ছে এটার গুরুত্ব, আর আরেকটা বড় কারণ বিজ্ঞানীদের সবার রোনাল্ড ড্রাভর তো মানে ড্রেভর ঘোষণা করার আগেই মারা গেছে, মানে নোবেল সেই শনাক্ত যে হয়েছে হওয়ার পরই তিনি মারা গেছেন, মানে শনাক্ত ঘোষণা হওয়ার পর। সুতরাং তিনি নোবেল বঞ্চিত হলেন। তখন তার জায়গায় চতুর্থ অবস্থানে যিনি ছিলেন তাকে নোবেল দেওয়া হলো। কিপথর্ন পেলেন, রেইনার ওয়াইস পেলেন, আর তৃতীয় জন ছিল ব্যারি ব্যারিশ। তো ওনারা নোবেল পেলেন এবং ওনাদের নোবেল পাওয়ার এত দ্রুত পাওয়ার কারণ হচ্ছে ওনাদের সবারই বয়স হয়ে গেছিল, 80-এর উপরে। আর কেউ যাতে নোবেল বঞ্চিত না হয়, এই তিনজন বাকি কয়েকজনের, সেজন্য তাদেরকে নোবেল দিয়ে দেওয়া হয়। তারপরে এখন কথা হচ্ছে যে কেন এটা গুরুত্বপূর্ণ মহাকর্ষ তরঙ্গ, আর 21 শতকে কেন 21 শতকের সিম্বলিক ইয়েতে পরিণত হয়েছে মহাকর্ষ তরঙ্গ, যে আইকনিক একটা কাজ যেটা 20 শতাব্দীর যে থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স, এখানে মহাকর্ষ তরঙ্গটা নতুন একটা ক্ষেত্র তৈরি করে দিল। এতদিন আমরা মহাকর্ষ তরঙ্গ আমরা মহাকাশকে পর্যবেক্ষণ করতাম অপটিক্যাল টেলিস্কোপ আছে, মূলত অপটিক্যাল, রেডিও, এই দুই ধরনের টেলিস্কোপই আমরা ব্যবহার করছি। তো রেডিও টেলিস্কোপও অ্যাকচুয়ালি এক ধরনের আলোক, তো আলোকরশ্মি আছে, কেউ গামা রশ্মি শনাক্ত করে, কেউ হয়তো রেডিও তরঙ্গ শনাক্ত করে, কিন্তু সবগুলোই আলোক তরঙ্গ। এখন মহাকর্ষ তরঙ্গ শনাক্ত হওয়ার পর এখন যেটা হবে যে এইরকম টেলিস্কোপ তৈরি করার চিন্তা ভাবনা চলছে, যেটা শুধু মানে এই যে মহাকর্ষ তরঙ্গ শনাক্ত শুধু করবে না, সেটা একটা ছবি তৈরি করে দেবে, যেখান থেকে আসলেও সেই জায়গাটার ছবি কেমন হবে, সঙ্গে সঙ্গে একটা মানে টেলিস্কোপের মতো কাজ করবে। পুরা মহাবিশ্বটা এর আগে আমরা বিগ ব্যাং এর কথা বলছি, দূরের মহাকাশ, দূরের অনেক দূরের যেটা হচ্ছে 130 বা 150 বিলিয়ন আলোকবর্ষ দূরে একটা জিনিস আছে, সেটা তো আমরা এখান থেকে দেখতে পাই না। আর অপটিক্যাল বা রেডিও টেলিস্কোপ সব ধরা পড়া সম্ভব না, যেটা একটা সীমা আছে। কিন্তু মহাকর্ষ তরঙ্গ যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং যত ভর বেশি হয় বস্তু, তত বেশি জায়গা জুড়ে ইয়ে করতে পারে, সুতরাং আমাদের মহাবিশ্বের আরো গভীরে ঢোকার যে পথটা, সেই পথটা আসলে উন্মোচিত হলো আমরা অত্যন্ত দুঃখিত, হয়তো কোনো টেকনিক্যাল অথবা নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের লাইভ স্ট্রিমে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এখন ঠিক আছে। জি, আমরা অত্যন্ত দুঃখিত, হয়তো কোনো টেকনিক্যাল অথবা নেট। হ্যালো। হ্যালো, জি জি শোনা যাচ্ছে, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক,
এই যে মহাবিশ্বের আরো গভীরে ঢোকা, মহাবিশ্বকে আরো ভালোভাবে জানা, মহাবিশ্বের আরো লার্জ স্কেলে মহাবিশ্বের একটা চিত্র তৈরি করা, সেই সঙ্গে আমরা অনেক পুরনো জিনিস, যেটা আপনি একটু আগে বললেন, প্রাইমোরিয়াল ব্ল্যাক হোল ছোটগুলো তো আর শনাক্ত করা সম্ভব হবে না, কিন্তু বড় কোনো ইয়েগুলো তো নিশ্চয়ই শনাক্ত করা সম্ভব হবে। আর প্রাইমোরিয়াল গ্যালাক্সির কেন্দ্রে যে ইয়েগুলো আসলে এগুলো যেগুলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এগুলো এগুলো অ্যাকচুয়ালি প্রাইমোরিয়ালদের আওতায় পড়ে কিনা আমি ঠিক জানি না, কারণ গ্যালাক্সি তৈরি হওয়ার সময় এগুলো তৈরি হওয়ার আগে এগুলো তৈরি। যাই হোক, তো এই যে ব্ল্যাক হোল শনাক্ত করার বিষয়টাও আরো সহজ হবে। মহাকাশ দেখা মানে মহাকাশ চর্চার ইতিহাসটাই সম্ভবত বদলে যাচ্ছে, এবং এই বদলানোর ইয়েতে তারা মানে আমাদের উপমহাদেশেও যোগ দিয়েছে। যে লাইগোর যে দুইটা ওখানে ইয়ে ছিল, যেহেতু আমেরিকা অস্ট্রেলিয়ায় একটা আছে লাইগোর ইয়ে, এখন পুরো মহাকাশটাকে যদি কাভার করতে হয় তাহলে পৃথিবীর সব দিকেই যদি এর একটা করে ইয়ে থাকে, ডিটেক্টর থাকে, তাহলে সবগুলো একসাথে কাজ করতে পারলে পুরো মহাকাশটাকেই একসাথে আসলে নজরদারি করা সম্ভব মহাকাশ তরঙ্গ দিয়ে। তো ওনারা যেটা করলেন, লাইগোর একটা ইয়ে এখানে, যেটা আমেরিকায় দুইটা ছিল, একটা বোধহয় ভারতে নিয়ে আসছে, এবং এটার জন্য ভারতের একটা বাজেটও পাস হয়ে গেছে, এবং ভারতের প্রধানমন্ত্রী যেটা ইয়ে দিয়েছে যে এজন্য যে দেশে বিক্ষোভ হয়েছে, যে দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে থাকে, সে দেশে এরকম একটা তাদের প্রজেক্ট আসবে কিনা। তারপরেও সম্ভবত আসবে, একটু সময় লাগবে, এবং এটা আর সাথে জার্মানি থেকে কিছু মহাকাশ তরঙ্গ ইয়ে করার জন্য করছে, এবং স্যাটেলাইট যুগে মানে স্যাটেলাইট মহাকাশ তরঙ্গ শনাক্ত যন্ত্র আসলে তৈরি হচ্ছে, সেখানে ডিটেক্টর গুলো থাকবে ঠিক সেম জিনিস, কিন্তু ওখানে কোনো নল থাকবে না, ওখানে থাকবে হচ্ছে লেজার আর তিনটা স্যাটেলাইট দিয়ে অনেক অনেক দূরে রাখা হবে, যাতে এখানে যেহেতু আমরা মহাকাশ তরঙ্গের যে টাইমটা আমরা কাউন্ট করি, মানে যে আলো পথ যেতে কতটুকু, যেহেতু এটা আমাদের লম্বা হচ্ছে 2 কিলোমিটার 3 কিলোমিটার, এটা কয়েক ন্যানো সেকেন্ড। এখন এটা যদি দৈর্ঘ্য কয়েক লাখ কিলোমিটার হয়, তখন সময়টা আরো একটু বেশি সময় ধরে মাপতে পারবো। সুতরাং তারা মহাকাশে এই টিউবের জায়গায় লেজার রশ্মি ব্যবহার করে, তিনটা স্যাটেলাইট ব্যবহার করে তারা ইয়ে করার চেষ্টা করছেন। এটা করছেন এসা, মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আর ইতালির একটা ডিটেক্টর আছে, জার্মানিরও সম্ভবত একটা আছে। সবগুলো মিলিয়ে আর কি ভবিষ্যতে একটা মহাকাশ তরঙ্গের মাধ্যমে মহাকাশ চর্চা বা মহাকাশ অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি দুইটাই আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা, দুইটাকে আরো ভিত্তির উপরে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আসলে কাজ চলছে, এবং এটার কারণে এটা একটা ব্যাপার এইসব এখন যেটা হচ্ছে যে আর কোনো প্রশ্ন থাকলে আমি সেটা জবাব দিতে পারি, না হলে আমার যে আর কিছু 1 মিনিট কথা বললে জি, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা আজকে মহাকর্ষ তরঙ্গ সম্পর্কে অনেক কিছু জানলাম। স্যার, আমার একটা প্রশ্ন আছে, মানে এই বিষয়ে বাংলায় যদি কয়েকটা বই সাজেস্ট করতেন আর কি, যেটা পড়ে হচ্ছে আমরা। বাংলায় একমাত্র বই যেটা স্পেশালি মহাকর্ষ তরঙ্গ, এটা আমি প্রথম লিখি, এবং এর আগে যখন আমি মহাকর্ষ তরঙ্গ নিয়ে প্রথম জেনেছিলাম ভারতের একজন রাইটার প্রতীক গুহনা, খুব জনপ্রিয়, আনন্দবাজারের উনি বিজ্ঞান সম্পাদক। তো ওনার একটা লেখা যে আমি উৎসাহিত হই, তারপরে ইন্টারনেট ঘেটে আমি এই বইটা প্রথম সংস্করণ লিখতাম 2014 সালে। তখন কেউই ধারণা করেনি যে মহাকর্ষ তরঙ্গ এত দ্রুত শনাক্ত করা যাচ্ছে। তারপর শনাক্ত হওয়ার পর বইটাকে আরো ফলেবারে বাড়িয়ে আরেকটু সংশোধন করে বললাম। আর ভারতের পূর্ণিমা সিংহের একটা বই আছে মহাকাশের কথা নামে, বইটা কিছু অল্প কিছু আছে। আমাদের আর কোন বই এখানে মানে একটা করে আর্টিকেল হয়তো অনেক বই পাবেন, অনেক বই, কিন্তু পূর্ণাঙ্গ বই আসলে বাংলায় নেই। এখন যদি ইংরেজি বইয়ের কথা বলেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, গ্র্যাভিটি নামে একটা বই আছে। এই ধরনের
ইংরেজিতে থাকবে অনেক বেশি। তো গ্র্যাভিটি কিছুটা বইটা অনেক ভালো ছিল। আর গ্র্যাভিটেশনাল ওয়েভ নামে হচ্ছে বই আছে আমি লেখা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর ধন্যবাদ একজন ইয়ে করতে অরণ্য। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। জি, আমরা আমাকে প্রায় শেষ প্রথম করে দিব। স্যার, আপনি যদি লাস্ট কিছু কথা বলতেন, মানে শেষ কিছু কথা। আমার কথা হচ্ছে যে ফার্স্ট সায়েন্স এরিনার সকল সদস্য কর্মী তারা অনেকদিন থেকেই কাজ করছে। আমি যখন লেখালেখি শুরু করি আমাদের যখন একটা সময় 0-10 কাজ করতাম, এখন তো চিন্তায় কাজ করছি। সেই 0-10 সময় থেকে আমি বোধহয় ফার্স্টে সায়েন্স এরিনা মানে একজন মেম্বার, যদিও আমি বাইরের লোক। তো তাদের জন্য শুভকামনা রইল। আর মহাকর্ষ তরঙ্গ নিয়ে আশা করি ভবিষ্যতে আরো অনেকে আরো আমার চেয়ে ভালো বই লিখবেন। আমি তো বিশেষজ্ঞ নই, আমি সায়েন্স চাই। আমাদের অনেক কিছু বোঝার থাকে, জানার ঘাটতি থাকে, অনেক হয়তো আরো ভালো কিছু পাবো, হয়তো এই এই গ্রুপ থেকেই পাবো এরকম আশা করতেই পারি। জি, তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই পর্বে উপস্থিত থাকার জন্য। আহ আজকে এই পর্বটা আমরা এখানে শেষ করে দিব। তার আগে বলে নিই, আমাদের সায়েন্স 101 ওয়েবিনার সিরিজের শেষ পর্ব মানে ষষ্ঠ পর্ব হবে হচ্ছে আগামী 22শে জুন রাত 8টায়। তো সেই সিরিজের মানে সেই পর্বের বিষয়বস্তু হচ্ছে সোলার এনার্জি, যেখানে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত থাকবেন ডক্টর আনিস হক স্যার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের সেশন।